সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে খেলাঘর বাঁধতে লেগেছে। এটাই কলকাতার প্রথম এআই ছবি শিশুদের জন্য। ছবির পরিচালক শিবাজি দত্ত। এটি তার পরিচালিত প্রথম ছবি। খেলাঘর বাঁধতে লেগেছে হলো বর্তমান প্রজন্মের উপর আধুনিক প্রযুক্তি কতটা প্রভাব বিস্তার করেছে তার এক উজ্জ্বল উদাহরণ। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে। ছবির প্রযোজনা করেছেন দ্য নেক্সট এডিশন এন্টারটেইনমেন্ট। সম্প্রতি ছবি নিয়ে পরিচালক শিবাজি দত্ত এবং অভিনেতা জয় সেনগুপ্তর সঙ্গে আড্ডায় বসেছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবযানী। ছবি নিয়ে কি বললেন তারা দেখুন। নমস্কার, আমি দেবযানী আর আপনাদের সকলকে স্বাগত। কারণ আবারও দেখছেন একটা খাবার টেবিলে এবং ছবি নিয়ে কথা বলবো। খেলাঘর বাঁধতে লেগেছি, মানে নামটাই সচরাচর এই ধরনের নাম আজকাল আর আমরা ছবির মধ্যে পাই না। তাই এই ছবি নিয়েই আজকের আমাদের আড্ডা। আমার সঙ্গে রয়েছেন, একদিকে রয়েছেন জয় সেনগুপ্ত, ছবির অন্যতম অভিনেতা, আর রয়েছে আমার আরেক সঙ্গে রয়েছেন শিবাজি, ডেবিউ ডিরেক্টর, ছবির ডেবিউ ডিরেক্টর শিবাজি। এটাই তার প্রথম ছবি। জয় কিন্তু আসলে কলকাতার ছেলে ছিল, এখন জয় তো সারা ভারতবর্ষ ঘুরে থাকে আর কি। তাই জন্য কলকাতা মানে জয়ের কাছে আলাদা ব্যাপার, আর বিরিয়ানি স্পেশাল সবাই জানি আমরা। আর এখানে শিবাজি, প্রথমেই তোমার থেকে যেটা জানতে চাইবো, ছবির নাম খেলাঘর বাঁধতে লেগেছি, মানে বোঝা যাচ্ছে একটা নামের মধ্যে দিয়ে তুমি একটা গল্পের একটা কোথাও একটা কোণাকে তুলে ধরছো। সেটা যদি মানে এই ধরনের নাম তো আজকাল পাওয়া যায় না, তো এটা একটু বলো যদি। সত্যি কথা বলতে গেলে গল্পটা লেখা হয়, গল্প নিয়ে কথাবার্তা চলে অনেক দিন, সব গল্প তো একটা নাম দিতে হবে। নামের মামলাটায় আমি খুব কাঁচা, এটা আমি আজকে বলতে চাইবো। খুব কনফিউজ ছিলাম যে কিভাবে কোন নাম, আর এমন নাম চাই যেটা সিম্বলিক্যালি গল্পটার একটা দর্পণ দেখায়। একদিন গাড়িতে আস্তে আস্তে গান শোনা হয়, খেলাঘর বাঁধতে লেগেছি। হঠাৎ করে মাথায় আসে কেন কি এখানে 3টে জেনারেশনের আলাদা আলাদা খেলাঘর, সবাই নিজের নিজের মতন খেলাঘর গড়ছে, বাঁধছে। সবার জন্য যে নিজের খেলাঘরটা ঠিক, এবার কোথায় গিয়ে কার খেলাঘর কোথায় গিয়ে ক্ল্যাশ করছে ওটা অনেকটা ম্যাটার করছে, যেটা আজকের জেনারেশনে, আজকের সোসাইটিতে। এই জন্যই এই নামটা। কিন্তু এটা মানে প্রচণ্ড, এই ছবিটার মধ্যে যেটা রয়েছে যে জেনারেশনের গল্প, ও যে কথাটা বলছে, এবং সেখানে জেনারেশন আমাদের অনেক বদলে গেছে, এবং বদলানোর সাথে সাথে মোবাইল আমাদের সঙ্গে আরও বেশি বন্ধুত্ব করেছে। তোমার তো অনেক ছবির সঙ্গে তোমার কাজ করা সেখানে, কিন্তু তোমার কাছে যেটা জানতে চাইবো আর কি, এই ছবিটা তোমার ইন্টারেস্টিং পার্টটা কোথায় লাগলো? আমি এই ছবিটা শুধু আমার চরিত্রের জন্য করিনি, যদি আমি ফ্র্যাঙ্কলি বলি। আমার ছবির থিমটাতে কোথাও একটা সেন্সিটিভিটি মনে হয়েছিল, যে ক্রাইসিসটা বাচ্চাদের, এই জেনারেশন যারা পোস্ট 2000 যারা জন্ম নিয়েছে, যারা স্মার্টফোনের যুগে জন্ম নিয়েছে। আমার জন্ম প্রি ইন্টারনেটের যুগে, আমার জন্ম প্রি কম্পিউটারের যুগে। কাজে আমাদের ডিএনএর মধ্যেই ব্যাপারটা ছিল না। কম্পিউটারটাও মানে অ্যাডাপ্ট করতে আমার অনেক সময় লেগেছিল। তার সঙ্গে আমার কোনো ডাইরেক্ট রিলেশনশিপ নেই। আমি তো এটা ইউজ না করলেই বাঁচি, কাজের জন্য করতে হয় তখন করি। কিন্তু পোস্ট 2000 যারা জন্ম নিয়েছে তারা মোবাইল হাতে নিয়েই জন্ম নিয়েছে। ছোটোবেলা আমাদের জেনারেশনে বাচ্চাদের হাতে ঝুনঝুনি যদি দেওয়া হতো, এখন বাচ্চাদের হাতে মোবাইলটা দেওয়া হয়, তারা তার মধ্যে দিয়ে খেলতে শুরু করে। আর তারপরে যে জেনারেশন, আমি পোস্ট, তুমি বলতে পারো 2012-এর যে জেনারেশন, তারা কিন্তু লকডাউনের সময় তাদের জীবনের মানে A to Z সব কিছু মোবাইলের মধ্যে ঢুকে গেছিলো। কেন লকডাউন একটা এমন একটা সময় ছিল যখন তাদের স্কুলের কাজও মোবাইলে হচ্ছে, বন্ধুবান্ধবের সঙ্গে গল্প মোবাইলেই হচ্ছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মোবাইলে হচ্ছে, সব রকম ক্রাইসিস সলভও মোবাইলে হচ্ছে। মোবাইলটা তাদের জীবনে অদ্ভুতভাবে একদিক দিয়ে সেভিয়ারও, আবার অন্য দিক দিয়ে ভিলেনও হয়ে যায়। সেভিয়ার এই জন্যে কেননা মোবাইল ছাড়া লকডাউনের সময় কেউ কানেক্ট করতে পারতো না হলে পরে। আজ থেকে যদি 40 বছর আগে লকডাউন এরকম হতো, আমরা কি করতাম আমরা জানি না। আবার স্লেভ এই জন্যে কেননা সেটা এমনভাবে আমাকেও, শুধু আমাদের নেক্সট জেনারেশন নয়, আমাকেও সেভাবে ডিপেন্ডেন্ট করে দিয়েছে। তাহলে বাচ্চার কথা ভাবো,
বলতে পারো আমার ছেলেও হয়তো ঘুম থেকে উঠলো, ফার্স্ট থিং যেটা হবে আমাদেরও, ঘুম থেকে হাতরে আমরা মোবাইলটা ধরি, অন করে সারা পৃথিবীকে অন করে ফেলি আমরা। আর আগে বলতো সূর্য দেখতে হয়, প্রণাম করতে হয়, চোখে মুখে জল দিতে হয়, তুলসী গাছের ওপর জল দিয়ে এই করে ওই করে নানা ছিল। এখন হচ্ছে মোবাইলটা অন করতে হয়, সারা পৃথিবীর মেসেজের মধ্যে ঢুকে পড়তে হয়, হোয়াটসঅ্যাপে কে কী বলছে, ভোর সকালে 6টার সময়ও সারা পৃথিবী আমাদের অন্তরে ঢুকে যাচ্ছে, তাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা, স্ট্রেস, অ্যাংজাইটি সব সকাল 5:30 6টার সময় আমাদের তুঙ্গে চলে যাচ্ছে। কিন্তু এটার একটা সুফল এবং কুফল এই দুটো মিলিয়ে, মানে এটাকে কিভাবে তুমি, তোমার হাতে প্রচুর গেজেটস আছে, কিন্তু সেটাকে তুমি কিভাবে ইউজ করবে এটা কিন্তু সিদ্ধান্ত তোমাকে এবং তোমার সিনিয়রদেরকেই শেখাতে হবে। দেখো, আমি একটা খুব ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। বাইক বা গাড়ি যে চালাতে পারে সে তোমাকে একটা ডেস্টিনেশন অবধি নিয়ে যেতে পারবে, কোনো বাড়িতে এমার্জেন্সি হলে হয়তো হসপিটালে নিয়ে যেতে পারবে, যে কথাটা তুমি বললে। সেম মোবাইল বা এআই বা এই যে টেকনোলজিটা, আমি এটা পুরোপুরি এগেনস্টে না, কিন্তু এটাকে গাইডেন্সটা, মানে এটা একটা এমন বাইক হয়ে গেছে যেটা চালানো শেখাচ্ছে না কেউ, আর বসিয়ে দেওয়া হচ্ছে। এবার সত্যি কথা বলতে গেলে একটা 6 বছরের বাচ্চাকে যদি তুমি মোবাইলটা হাতে দাও, দেখো আজকাল আমরা মোবাইল খুললে নানা রকম কন্টেন্ট আসছে, যেটা দাদা বলছিল। কন্টেন্টের উপরে তোমার কন্ট্রোল নেই, আমার কন্ট্রোল নেই, দাদার কন্ট্রোল নেই। ওইখান থেকে আমরা কোনটা সিলেক্ট করবো ওইটা। তো একটা সার্টেন বয়সের পরে আজকে হয়তো আমরা একটা ডিসাইড করতে পারছি কোনটা দেখবো কোনটা দেখবো না। 6 বছরের একটা বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা, 10 বছরের একটা বাচ্চা সকাল সকাল উঠে যখন 1000টা এরকম এক্সপ্লোর করার জায়গা পাচ্ছে, আর তাকে বলার কেউ নেই। তুমি তোমার ছবির মেসেজটা দর্শকদেরকে দেবে, মানে একটা তো দেখো, মেসেজ আমার একটাই আছে, সিম্পল, কি এই যে গাইডেন্সটা দেওয়া হচ্ছে না, আর এই যে দাদু দিদার সাথে যে রিলেশনটা এককালে ছিল, এখানে আমি আমার দাদুর কাছ থেকে অনেক কিছু শিখেছি, দিদার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আরে বাসি জামা কাপড় পরে ঘুমাবি না, এই যে যেটা দাদা বললো সকালে উঠে সূর্য দেখবি, এইগুলো আমার দাদু দিদির কাছ থেকেই শেখা। মা হয়তো বিজি থাকতেন বা বাবা হয়তো বিজি থাকতেন, কিন্তু আমি কারোর কাছ থেকে শিখেছি। এবার আস্তে আস্তে ওনাদের জন্য টাইমটা কম হয়ে যাচ্ছে। মেসেজে এটাই, একটা হিউম্যান টাচ থাকা খুব দরকার। এই যে আমি আপনার সামনে বসে আছি বা জয়দা বসে আছে, এইটা যদি জয়দা বম্বের থেকে বসে একটা স্ক্রিনে বসে ইন্টারভিউ দিত, ওইটার মধ্যে ওই কানেকশনটা থাকতো, যে এই যে এখানে যে কথাগুলি হচ্ছে, বা একটা হিউম্যান টাচ আছে, হিউম্যান টাচ বলে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস, এখন তো বর্তমান যুগে এআই একটা জিনিস গ্রাস করে নিয়েছে আর কি, মানে চলেছে আর কি এআই এর সঙ্গে। ওই কম্পিউটারের মতন এআই এর সঙ্গে সম্পর্কটা কতটা হবে, কতটা পিছিয়ে হবে, তোমার ছবিতে তুমি এটাকে কিভাবে ইউজ করেছো, বা টেকনিক্যালি তুমি এই ছবিটাতে এআই ইউজ করেছো, সেইটা যদি একটু শেয়ার করো। দেখো, এই ছবিতে একটা ক্যারেক্টার বানানো হয়েছে, এআই ক্যারেক্টার, নাম হচ্ছে মিসিং ফ্রেন্ড। অ্যান্ড যেটা হয়, যখন বাচ্চা কারোর সাথে কথা বলার চান্স পাবে না, কোথাও যাওয়ার চান্স পাবে না, স্কুলে আজকাল নানা রকম জিনিসপত্র থাকে, বুলিনেস বলেও একটা জিনিস থাকে, তো এইসব যখন হয় তখন ও একটা চরিত্র খুঁজে পায় মোবাইলে, যে ওর সাথে কথা বলছে, একটা এআই চরিত্র যার নাম মিসিং ফ্রেন্ড, যার সাথে ও নানা রকমের কথা বলছে। মানে বন্ধুরা মারপিট করছে, তারও সলিউশন ও এআই এর কাছ থেকে চাইছে। তাহলে ভাবো যে আমরা কোন দিকে এগোচ্ছি। একটাই কথা এই আলোচনা থেকে উঠে আসছে, যেটা হচ্ছে ছবির নাম হচ্ছে খেলাঘর বাঁধতে লেগেছি। আসলে বর্তমান সমাজে না আমরা সবাই ছুটে চলেছি, আর কোথায় যেন এই ছুটতে ছুটতে পাশের মানুষটির সঙ্গে কথা বলার সুযোগটাও আর পাই না। সেটাও হয়তো ফোন বা এসএমএস, কিন্তু খেলাঘর সে কথাটা বলছে না। খেলাঘর বলছে প্লিজ আমার পাশে এসে বসো, আমার সঙ্গে একটু কথা বলো। অর্থাৎ সেই মানুষটার সঙ্গে কথা বলার সময় সে যাতে ছুঁতে পারে, স্পর্শ করতে পারে, তাই খেলাঘর বাঁধতে লেগেছি। আর অবশ্যই কিন্তু একটু দেখতে হবে কি বলতে চায় পরিচালক, এবং সবাই মিলে কীরমভাবে সেই খেলাঘরটা বাঁধলো সেটা দেখতে অবশ্যই হলে আসতে হবে।